কি চাই? আয়রা পায়েসের বাটিটা ইশারায় আনাসকে দেখিয়ে বলে। পায়েস? মানে? মানে আজকে আমি তোমার পছন্দের পায়েস রান্না করেছি। এত রাতে আমার রুমে কেন? উফ, আনাস ভাই, বললাম তো পায়েস দিতে আসছি। আয়রার কথায় আনাস দাঁতে দাঁত চেপে বিরক্তি নিয়ে বলে। এত কষ্ট করে আপনাকে আনাস ভাই বলতে হবে না, আপনি বরং আনাস বলে ডাক দিয়েন। ওকে। আনাসের বিরক্তির রেশ যেন বেড়ে গেল। অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করলো। ইডিয়েট একটা, ম্যানাসটুকু নেই, বড় ভাইকে নাম ধরে ডাকে। আয়রা আনাসের কথা শুনতে পেয়ে আনাসকে পাশ কাটিয়ে রুমের ভেতর ঢুকতে ঢুকতে মুখে দুষ্টু হাসি টেনে বলল। আপনি আমার কাজিন ভাই লাগেন, মায়ের পেটের ভাই না। তুই এত রাতে আমার রুমের ভিতরে ঢুকেছিস কেন? আপনাকে কলঙ্ক করতে। জাস্ট শাট আপ স্টুপিড। আয়রা মুখ ফুলিয়ে পায়েসের বাটিটা আনাসকে দিতে দিতে বলল। আপনার পায়েস। আনাস আয়রাকে একবার দেখে নিয়ে আয়রার হাত থেকে বাটিটা নিয়ে নিল। এদিকে আরাত রশ্মির ফোন কেটে দিয়ে রুম থেকে বের হয়ে আনাসের রুমের দরজায় কোমরটা বাঁকা করে রুমের ভিতরে উকি দিচ্ছে। আনাস আয়রাকে এত রাতেই নিজের রুমে দেখে কেমন রিয়েকশন করে এটা দেখার জন্য উকি দেওয়ার মধ্যেই কারো পায়ের শব্দ পেয়ে সোজা হয়ে সামনে তাকালো। আরাত সামনে তাকাতেই আনাসের রুমের দরজার আরেক পাশে তাকবীরকে হাতে হাত ভাঁজ করে দেখে। দেওয়ালের সঙ্গে হেলা দিয়ে ভ্রু কুচকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হকচকিয়ে গেল। আরাত সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকিয়ে কাচুমাচু করতে লাগলো। তাকবীর আরাতের কাচুমাচু করা মুখের দিকে তাকিয়ে রয়েছে। আরাত নিজের দিকে তাকবীরকে তাকিয়ে থাকতে দেখে তাড়াহুড়োই নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে পিছনে ঘুরতেই দেয়ালের সঙ্গে খেলো এক ধাক্কা। ব্যথা পেয়ে কপালে হাত রেখে পিছন ঘুরে তাকবীরের দিকে তাকালো। তাকবীরকে আগের ন্যায় তাকিয়ে থাকতে দেখে লজ্জায় নিজের রুমে দৌড়ে চলে গেল। আরাতকে লজ্জা পেয়ে দৌড়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে নিজের অজান্তেই এক চিমটি হাসি খেলে গেল তাকবীরের মুখে। তাকবীর আনাসের রুমের দিকে একবার তাকিয়ে পুনরায় নিজের রুমের দিকে চলে গেল। আনাস আয়রাকে তাড়া দিতে লাগলো নিজের রুমে যাওয়ার জন্য। রাত 11:30টার নাগাদ একটা প্রাপ্ত যুবকের ঘরে একটা প্রাপ্ত যুবতী ব্যাপারটা সমাজে চোখে কলঙ্কের। আনাস চায় না নিজের সঙ্গে আয়রার নামটা জড়াতে। আনাস বিরক্ত হয়ে আয়রাকে বলল। তোর পায়েস দেওয়া শেষ, এখন আমার রুম থেকে বিদায় হ। আয়রা আনাসের কথা পাত্তা না দিয়ে পুনরায় বলে উঠল। আরেকটা কথা ছিল। আনাস যেন রেগে গেল। এবার রেগে গিয়ে আয়রার হাত চেপে ধরে রুমের বাহিরে বের করতে করতে রেগে গলায় বলল। ফাজলামো করছিস আমার সঙ্গে? আমি তোকে কখনো আমার জন্য পায়েস রান্না করে আনতে বলেছিলাম? হ্যাঁ? আয়রা আনাসের হঠাৎ রেগে যাওয়াতে ভয় পেল। চোখ দুটো নিমিষেই পানিতে ভরে উঠল। আনাস আয়রার চোখের পানি দেখে যেন রাগটা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠল। আয়রা চোখ ভরা পানি নিয়ে ভয় ভয় নয়নি আনাসের দিকে তাকিয়ে নরম সুরে আনাসকে ডাকলো। আনাস ভাই। আনাস আয়রাকে কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আয়রা টলমলে চোখের পানি খাল বেয়ে পড়ল। আয়রা নিজেকে সামলে নিয়ে নিজের রুমে যেতে যেতে মলিন মুখে বিড়বিড় করলো। মিলিয়ে নিয়েন, একদিন আমার থেকে ভালোবাসা পাওয়ার তীব্র লোভ আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটাবে। সকাল 8:45। আদনান তালুকদার রাহাত তালুকদার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন অনেক আগেই। আয়রা খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে রাবেয়াকে বলে নিজেদের বাড়িতে চলে গেছে। তাকবীর খাবার শেষ করে ডাইনিং টেবিল থেকে উঠে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়ে একবার সিঁড়ির দিকে তাকালো। ঠিক সে সময় রাবেয়া তালুকদার তাকবীরকে ডাকলেন। তাকবীর মায়ের ডাকে সাড়া দিয়ে চোখ নামিয়ে রাবেয়া তালুকদারের দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকালো। তাকবীর আজকে দুপুরে লাঞ্চ বাড়িতেই করে এসে করবে। আজকে হানিয়াকে ইনভাইট করেছি। চেষ্টা করব। তাকবীর মায়ের কথায় উত্তর করে আরেকবার সিঁড়ি দিকে নজর বুলিয়ে নিয়ে চলো নিজ গন্তব্যে। তাকবীরের যাওয়ার দিকে রাবেয়া তালুকদার শুধু তাকিয়ে থাকলেন। তাকবীর বাড়ি থেকে বের হওয়ার 2 মিনিট পরে নিচে নামলো আরাত। আরাত নিজের ঘরে বসে তাকবীরের বাড়ি থেকে বের হওয়ার অপেক্ষায় ছিল। গতকাল রাতের ব্যাপারটাই লজ্জায় তাকবীরের সামনে পড়তে চায় না আরাত। এজন্য এতক্ষণ নিজের ঘরে ঘাপটি মেরে বসেছিল। অবশ্য দুজনের খুব একটা দেখা হয় না। শুধু আরাত কেন, তাকবীরের সঙ্গে পুরো কাজের মহলে খুব একটা কথা হয় না। আরাত নিচে নেমে এসে ডাইনিং টেবিলে গিয়ে আনাসের পাশে বসতে বসতে আবদার করে বলে। ভাইয়া, আরিশা আপু বিয়েতে গায়ে হলুদ, মেহেদি এগুলো চাই, কিন্তু
আনাস বোনের মুখের দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়িয়ে বলল, বাবা বড় আব্বু এগুলো পছন্দ করবে না। আর কী সব গায়ে হলুদ মেয়েদের, এত টাকা খরচ করার তো প্রয়োজন দেখছি না। আরাত মুখ বাঁকিয়ে আনাসের কথার উত্তর করলো, ভাইয়া তুমি এত কিপটামি করো কেন সব সময়? সামান্য গায়ে হলুদ আর মেহেদির জন্য কত টাকা আর খরচ হবে? হ্যাঁ, যত টাকা খরচ হবে ওই টাকা দিয়ে তোর ভবিষ্যৎ হাজবেন্ডকে একটা বাইক গিফট করা যাবে। আরাত ভাইয়ের কথায় মুখ বাঁকিয়ে বলল, আমার হাজবেন্ড তোমার মতো এত কিপন হবে না। দেখো, শ্বশুর বাড়ি থেকে শুরু এই রাজকন্যাকে উঠিয়ে নেবে। আনাস আরাতের কথায় দুষ্ট হেসে আরাতকে রাগাতে বলল। কে 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 রাজকন্যা? আরাত নিজের মুখে হাত রেখে একটু নাটকীয় ভঙ্গিমায় বলল, এই তো তালুকদার বাড়ির একমাত্র রাজকন্যা। কই, আমি তো দেখতে পারছি না। আমি তো শুনছিলাম তালুকদার বাড়িতে আরিবা তালুকদার আরাতের নামে একটা পেত্নী ছিল। সামান্য প্রজা হয়ে এই মহল্লার রাজকন্যাকে দেখবে কিভাবে? এই যোগ্যতা তোমার আছে? আনাস এবার বোনের কথায় শব্দ করে হেসে বলল, আর যদি যোগ্যতা থাকতো তাহলে তোর মতো পেত্নীকে সহ্য করতে হতো না। আর আরাত আনাসের কথার সঙ্গে না পেয়ে আদিবা তালুকদারকে ডেকে বলল, মা, মা, আমার খাবার কই? তাড়াতাড়ি দাও তো, আমার খিদা লাগছে। যেভাবে দিনকে দিন স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে, মনে তো হয় না তোমার কিপ্পন ছেলের বিয়ে এ জীবনে আর খেতে পারবো। তুমি বরং আমাকে ভাত দাও। ভাত খেয়ে বিয়ের ফিল নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না। মার স্বর্ণগুলো আমার বউকে দিয়ে দেবে। তুই তোর বেচারা ভবিষ্যৎ হাজবেন্ডকে নিয়ে ভাব। বেচারা বললে কেন? কারণ তোর মতো এক টার্চিরা কে বিয়ে করবে তাই। আনাসের কথায় আরাত মুখ বাঁকিয়ে বলল, প্রথমত, তোমার এই কথার জন্য আজকে থেকে মার সব স্বর্ণ তোমার ভবিষ্যৎ বউয়ের থেকে আমার হয়ে গেল। আর দ্বিতীয়ত, আমার হাজবেন্ড খুব ভাগ্যবান, এটা কিন্তু তোমাকে মানতেই হবে। তুমি দেখো, আমার মতো এত কিউট গুণবতী মেয়ে তার ঘরের আলো হয়ে যাবে। শুধু একবার ইমাজিন করো ব্যাপারটা। দেখ বনু, এক নিঃশ্বাসে অনেক বকে ফেলেছিস। সবগুলো আমার মাথার উপর দিয়ে গেল। অতএব চুপ যা। আরাত হাত পা নেড়ে নেড়ে কথাগুলো বলছিল। আরাতের কথার মধ্যে আনাসকে বলতে দেখে আরাত মুখ বাঁকিয়ে নিজেই কিচেন রুমের দিকে যেতে লাগলো। আনাস স্বাভাবিকভাবে আরাতকে পিছন থেকে ডেকে বলে, বনু, তুই তাকবীর ভাইয়াকে ম্যানেজ করতে পারলে তোর প্রবলেম সলভ হয়ে যাবে। আরাত তাকবীর নামটা শুনতেই দাঁড়িয়ে পড়ল। পিছন ঘুরে ভাইকে একবার দেখে নিয়ে পুনরায় কিচেন রুমের দিকে যেতে যেতে বলল, তাহলে মনে করতে হবে গায়ে হলুদ আর মেহেদি আর হচ্ছে না, আমি শিওর। তরু 14 গোষ্ঠীর মধ্যে প্রথমবার একটা বিয়ে চোখে দেখতেছি, তাও পানসের দেখ, ভাল লাগে না। আরাত একা একা বকতে বকতে কিচেন রুমে চলে গেল। আরাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে আনাজ মুচকে হাসি দিয়ে বলল, তার কাছে তোর হাজারো আবদার কবর। সে আবদার যতই থাকুক না তার হতাশা। এই আঙ্কেল, আমার শ্বশুর বাড়িটা কোন দিকে গো? কথাটা কানে পড়ার সঙ্গে সঙ্গে মাহবুব ইসলাম পিছনে ঘুরে দাঁড়ালেন। আরাতকে একটা চিরকুট হাতে নিয়ে নিজের সামনে দাঁড়াতে দেখে বুঝে গেলেন কিছুক্ষণ আগের বাক্যটা আরাতের মুখের বাক্য ছিল। আরাতও নিজের সামনে মাহবুব ইসলামকে দেখে যেন বেকুব বনে গেল। মাহবুব ইসলামের সঙ্গে আরাতের যতবার দেখা হয়েছে কোনো না কোনো অঘটন ঘটেছে, কিন্তু আজকের ঘটনা তো অঘটন বলে না। এক কথায় আরাত বাধ্যতামূলক অচেনা ব্যক্তির কাছে অপমান হতে এসেছে। সেই অচেনা ব্যক্তি যে মাহবুব ইসলাম হবে আরাত কল্পনাও করেনি। আরাত কলেজে এসে স্কুটিটা পার্কিং করে মাঠের একপাশে সন্ধ্যার জন্য অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতে বিরক্তি নিয়ে সন্ধ্যাকে ফোন লাগাতে যাবে, ঠিক সেই সময় হঠাৎ কারো কণ্ঠ পেয়ে ফোন থেকে চোখ উঠিয়ে সামনে তাকালো। নিজের সামনে রাব্বি নামের ছেলেটা শয়তানি হাসি দিয়ে আরাতকে ডাকে, এই মেয়ে, তোমাকে মাহির ভাই ডেকেছে আমার সঙ্গে, চলো। আরাত রাব্বির দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন করলো, সে ডেকে পাঠালেই আমাকে যেতে হবে কেন? তুমি যেতে বাধ্য। রাব্বি ছেলেটার কথাই আরাত দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, ও রিয়েলি? শোনো মেয়ে, তুমি হয়তো তোমার চ্যালেঞ্জের কথা ভুলে গেছো। প্রবলেম নেই, আমি মনে করে দিতেছি।
রাব্বির কথায় আরাত ফেল ফেল চোখে তাকালো। আরাতের মনে পড়ছে না কখন কার সঙ্গে চ্যালেঞ্জ করলো ও। রাব্বি পুনরায় বলতে শুরু করলো। গতকালের কথা মনে পড়ে? মাহির ভাইয়ের সাজা এখন তোমার ওপর রিপ্লাই করা হবে, চলো আমার সঙ্গে। শোনেন ভাইয়া, আপনি এমনভাবে বলছেন মনে হইতেছে আমাকে মজা কিনে নিয়ে দিতে যাচ্ছেন। আমি এখন যেতে পারবো না, আমার অলস লাগছে। আরাত কথাটা বলে রাব্বি ছেলেটাকে পাত্তা না দিয়ে নিজের মতো করে সময় দেখতে দেখতে দু এক পা এদিক ওদিক হাঁটতে শুরু করলো। আরাতের চাঞ্চলন দেখে রাব্বি ছেলেটা অবাকের ন্যায় চেয়ে একটু ধমকের সহিত পুনরায় বলল, এই মেয়ে, এই, তোমার থেকে পারমিশন জানতে আসি নাই আমি, তোমাকে মাহির ভাইয়ের সামনে হাজির হতে হবে, চলো। চলেন, আপনার মাহির ভাই দেখতে কিউট আছে, আমার সমস্যা নেই তার সামনে যেতে, চলেন। রাব্বি ছেলেটা যেন এবার আরাতের সাহস দেখে অবিশ্বাস্য চোখে চেয়ে রইল। তারপর আর কথা না বাড়িয়ে পিছন ঘুরে মাহিরের কাছে চলল। আরাত একবার কলেজ গেটের দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা আসছে কিনা। সন্ধ্যাকে দেখতে না পেয়ে রাব্বি নামের ছেলেটার পিছনে পিছনে চলে গেল ক্যান্টিনে। আরাত ক্যান্টিনে প্রবেশ করতেই সামনে তাকিয়ে আবার যেন পা দুটো থেমে গেল। আরুষ ফোনে কথা বলছে। রূপা নামের মেয়েটা আরাত যে পথ দিয়ে আসবে সেদিকে উকি দিচ্ছে বারংবার। মনে হচ্ছে আরাত আসাটা তার জন্য অনেকটা ইম্পর্ট্যান্ট। তাদের পাশে মাহির বসে থেকে দুহাত হাঁটুর উপরে ভর দিয়ে মুখে সেন্টার ফ্রুট চিবাতে চিবাতে ফোন চালাচ্ছে। কারো পায়ের শব্দ পেয়ে ফোন থেকে মাথাটা উপরে উঠালো। সামনে তাকিয়ে আরাতকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মুখ বাঁকা হেসে পুনরায় ফোনে ব্যস্ত হয়ে গেল। রূপা নামের মেয়েটা বসা থেকে উঠে এসে আরাতের হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে হাতের ইশারায় দেখিয়ে বলল, ওই যে বকুল গাছের নিচে একজনকে বসে থাকতে দেখছো না, ওনার কাছে গিয়ে চিরকুটের মধ্যে লেখাটা ওনাকে বলবে, ওকে? রূপার কথায় আরস ফোনে কথা বলতে বলতে একবার সবাইকে দেখে নিয়ে পুনরায় কথা বলে মনোযোগী হয়ে গেল। আরাত রূপা নামের মেয়েটার চোখে চোখ রেখে একটু তেরামি করে বলে, আপনাদের কথা আমাকে শুনতে হবে কেন? কারণ আমরা তোমার সিনিয়র। আপনারা সিনিয়র হয়ে যদি এখন বলেন এই ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম বয় কে, তোমার বিয়ে করতে হবে, এটাও কি আমাকে বাধ্যতামূলক পালন করতে হবে? অফকোর্স। রূপা নামের মেয়েটা আরাতের কথায় তাল মিলিয়ে কথা বলতেই কিছুক্ষণ ভেবে চোখ বড় বড় করে আরাতের দিকে তাকালো। এদিকে আরাতের কথায় মাহিরের কাশি উঠে গেল। কাশতে কাশতে আরাতের দিকে আর চোখে তাকালো মাহির। আরাত নিজের কথায় সবাইকে জব্দ করতে পেরে মুখে দুষ্টু হাসি খেলা করছে যেন। আরস ফোনটা কেটে দিয়ে পকেটে রেখে দুষ্টু হেসে মাহিরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ফিস ফিস করে বলে, দোস্ত, মেয়েটা কিন্তু দারুণ চতুর আছে, দেখ না, এক কথায় তোদের হাওয়া ফুস করে দিল। আরস দুষ্টু হেসে কথাটা বলতেই মাহির হাতের কনুই দিয়ে আরসের বুকে ছোট্ট করে ধাক্কা দিল। আরস নিজের বুকে হাত বোলাতে বোলাতে সোজা হয়ে দাঁড়ালো। মাহির এবার বসা থেকে উঠে এসে আরাতের সামনে চোখে চোখ রেখে দাঁড়ালো। আরাত মাহিরের দিকে আগে থেকে তাকিয়েছিল। মাহির আরাতকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে মুখে বাঁকা হাসি টেনে বলল, মিস কি যেন নামটা? মাহির আরাতের নামটা মনে করার মতো করে কথাটা বলতেই রূপা নামের মেয়েটা বলে উঠল, আরাত। রাত না চাঁদ, হোয়াট এভার। শুনো অদ্ভুত মেয়ে, তুমি বাসরিতে প্রথম দিন এসে বেয়াদবি করেছ, এই কারণে তোমাকে হালকা করে সাজা দিয়ে ছেড়ে দিব ভাবছিলাম, বাট এখন আর সম্ভব না। কেন, নিজের কাছে রেখে দিতে চাইছেন বুঝি? ইম্পসিবল, এটাকে আমি সামলাতে পারবো না, তুই সামলা। রূপা নামের মেয়েটাকে কথাটা বলি মাহির নিজের জায়গায় পুনরায় বসে পড়ল। আর রূপা মেয়েটা আরাতকে পুনরায় চিরকুটটা দিয়ে একটু শাসিয়ে বলল, শোনো মেয়ে, আমাদের কথা না মানলে তোমাকে এর চাইতে বড় সাজা দেওয়া হবে। এখন তোমার ইচ্ছা, তুমি কি করবে? আরাত কথা না বাড়িয়ে বিরক্ত হয়ে রূপার হাত থেকে চিরকুটটা নিয়ে মাহিরের দিকে একবার তাকিয়ে খুলতে লাগলো। চিরকুট খোলার সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় বড় করে রূপার দিকে তাকালো। রূপা মেয়েটা দুষ্টু হাসছে। আরস মাহির চিরকুটে কি লেখা আছে জানে না।
আরাতের দিকে অবাক হয়ে ভাবান্তর চোখে চেয়ে রইল। চিরকুটে কি লেখা থাকতে পারে যা দেখে মেয়েটার রিয়াকশন এমন দেখাচ্ছে? সবাই আরাতের দিকে তাকিয়ে আছে। আরাত সবাইকে একবার লক্ষ্য করে নিয়ে সবাইকে আশ্চর্য বানিয়ে মুখে শয়তানি হাসি দিয়ে উঠল। আরাতের কাছে এই কাজটা কিছুই না। আরাতকে হাসতে দেখে সবাই যেন অবাকের শেষ সীমান্তে পৌঁছে গেল, বিশেষ করে রূপা মেয়েটা। আরাত হাসতে হাসতে স্বাভাবিক হয়ে রূপা মেয়েটাকে বলছে, ওকে ডান। কথাটা বলে আরাত পিছনে ঘুরে ক্যান্টিন থেকে কলেজের মাঠে চলে গেল। আরাতকে যেতে দেখে আরশ রূপাকে জিজ্ঞেস করে, চিরকুটে কি লেখা রেখেছিস? রূপা মেয়েটা আরাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে সব কিছু খুলে ফেলল। রূপার কথায় মাহির আরশ কথা না বলে আরাতের দিকে তাকিয়ে রইল সামনে রিয়েকশন দেখার জন্য। কলেজ মাঠে বড় একটা বকুল ফুলের গাছ রয়েছে। বসার জন্য গাছের সঙ্গে গোল করে পাকা বেঞ্চ বসানো। মাহবুব ইসলাম সেখানে বসে নিজের মেয়ে আর আরাতের আসার জন্য অপেক্ষা করছিলেন। মীরা গতকাল বাড়িতে গিয়ে আরাতের ব্যাপারে অনেক কিছু বলছে। ইভেন ওরা যে এখন বন্ধু এটাও বলেছে। মূলত মীরা তার বাবাকে আরাতের সঙ্গে দেখা করিয়ে দিয়ে ভুল বোঝাবুঝিগুলো ঠিক করত। মীরা মাহবুব ইসলামকে এখানে থাকতে বলে আরাতকে খুঁজতে ক্লাসে গিয়েছে। মাহবুব ইসলাম বসে থাকা অবস্থায় কারো উদ্ভট কথাগুলো কানে এলো। সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে মাথাটা পিছন ঘুরতেই আরাতকে চিরকুট হাতে দাঁড়িয়ে থাকতে দেখলেন। এদিকে দূর থেকে মাহির আরাত আর মাহবুব ইসলামকে লক্ষ্য করে বসা থেকে লাফ মেরে দাঁড়িয়ে গেল। ও শিট, এটা তো আব্বু। কথাটা বলেই মাহির জায়গা থেকে মাঠের দিকে দৌড়াতে থাকলো। মাহিরের পিছনে পিছনে আরশ, রূপা, রাব্বি তিনজন দৌড়ে দিল। পুরো ভার্সিটির ছেলে মেয়ে শুধু অবাক হয়ে তাদের দৌড়ে যাওয়ার দিকে চেয়ে রইল। মাহির, আরশ, রূপা, রাব্বি কেউ কল্পনাই করে নাই বকুল গাছের নিচে মাহবুব ইসলাম বসা থাকবে। সময় মতো না পৌঁছালে আরা যদি মাহবুব ইসলামের কাছে তাদের নাম বলে দেয় তাহলে মাহির শেষ। কথায় আছে না, অন্যের ঘরে ইট মারলে নিজের চালে পাটকেল হয়ে পড়ে। মেয়ে, তুমি কলেজে পড়াশোনা করতে আসো নাকি শ্বশুর বাড়ি খুঁজতে আসো? আমাকে দেখে কি তোমার ঘটক মনে হয়? হ্যাঁ, সরি আঙ্কেল, আজকে আপনাকে আমি কিছু বলবো না, কারণ দোষটা আমার। আমার এভাবে বলা উচিত হয় নাই। চাচা থেকে আঙ্কেল মানে অভদ্র একটা, অভদ্র থেকে ভদ্র গুড। তুমি একমাত্র অভদ্র মতো কিসব উদ্ভট বাক্য বলো। এখন বলছো তোমার দোষ নেই, তাহলে দোষটা কার শুনি? আরাত এবার মুখে শয়তানি হাসি দিল। কালকে মাহবুব ইসলামের সঙ্গে তর্ক করার কারণে আজকে ব্যাপারটা এত দূর। তার মানে মাহবুব ইসলাম এই কলেজের সঙ্গে হয়তো হাত রয়েছে। কথাগুলো ভেবেই আরাত মুখে হাসি যেন আরও গাঢ় হয়ে উঠল। এই আরিবা তালুকদার আরাতকে র্যাগিং এবার বোঝাবে মজা। এগুলো ভাবতে ভাবতেই মাহবুব ইসলামকে আরাত মাহিরদের দিকে হাতের ইশারায় দেখালো। এই যে আঙ্কেল দেখছেন না, কয়েকজন এদিকে দৌড়ে আসছে। ওনারা হচ্ছেন আমার সিনিয়র। সামনের ছেলেটাকে দেখছেন না, উনি আমাকে এই চিরকুটটা হাতে ধরিয়ে দিয়ে হুমকি বার্তা দিয়ে বলল, এই চিরকুটে যা লেখা আছে এটা যদি আমি পূরণ না করি তাহলে উনি আমাকে হু 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 হু। হঠাৎ আরাত কান্না শুরু করে দিল। আরাতের কান্নায় মাহবুব ইসলাম ভেবাচেকা খেয়ে গেলেন আর মাহিরের দৌড়ে আসা পা দুটো জায়গায় থেমে গেল। মাহিরকে দাঁড়াতে দেখে আরাত আর চোখে সেদিকে তাকিয়ে বাঁকা হেসে পুনরায় শব্দ করে কান্না শুরু করলো। মাহির এবার দু এক পা করে সেদিকে হাঁটা ধরল। মাহবুব ইসলাম আরাতকে শান্ত করতে বললেন, মেয়ে, কান্না করছো কেন? একদম কান্না করবে না, আমি তো এখানেই আছি, তোমরা ওদের ভয় পেও না। এতক্ষণে মীরা এসে পড়েছে। মাহিরা ওদের কাছে আসতেই মাহবুব ইসলাম মাহিরের উপর রেগে গেলেন। আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি কলেজে আসো মেয়েদের র্যাগিং দিতে? হ্যাঁ, বাবার কথায় মাহির তবদা খেয়ে দাঁড়িয়ে পড়ল। ওরা আরাতকে র্যাগিং কখন দিল? সামান্য দু এক লাইন কথা বলতেই মেয়েটা মাহিরের কথার অন্য মিনিং বের করতে শুরু করছিল। বিধায় মাহির তো কথা বলাই বন্ধ করে দিয়ে বসে পড়েছিল। এখন এই অদ্ভুত মেয়েটা কান্নার অভিনয় করে মাহবুব ইসলামকে যে কি বলেছে কে জানে। মাহিরের ভাবনার মধ্যেই মীরা মাহিরকে বলে, ভাইয়া, তোমরা আরাতের সঙ্গে কি করছো? ও কান্না করছে কেন? আজব, আমি কেন তাকে কিছু করতে যাব? সে কি আমার বউ লাগে?
মাহিরের কথায় মাহবুব ইসলাম কেসে উঠল। আর মীরা যেন অবাক চোখে নিজের ভাইকে দেখছে। শুধু মীরা কেন, আরশ, রূপা, রাব্বি, এমনকি পুরো ভার্সিটির ছেলে মেয়েগুলো মাহিরকে অবাক চোখে দেখছে। আরাত তো কান্নার অভিনয় বাদ দিয়ে চোখ বড় বড় করে মাহিরকে দেখছে। মাহির এবার আরাতকে এক নজর দেখে আরাতের চোখে চোখ রেখেই বলল, শেষ? আপনার অভিনয় শেষ হয়েছে? যদি শেষ হয়ে থাকে আশা করব আব্বুকে নিজের দায়িত্বে সবটা বলবেন। কথাটা বলেই মাহির জায়গা থেকে প্রস্থান করলো। মাহবুব ইসলাম ছেলের কথাই যা বোঝার বুঝে গেলেন। আরাত তো এবার আরও বেশি অবাক হলো মাহবুব ইসলামের ছেলে মাহির এটা ভেবে। আরাত এবার কাচুমাচু করে মাহবুব ইসলামকে কিছু বলতে যাবে, সঙ্গে সঙ্গে মাহবুব ইসলাম নিজের এক হাত উপরে তুলে আরাতকে থামিয়ে দিলেন। আরাতের মনের মধ্যে এক ধরনের খারাপ লাগা কাজ করলো। না জেনে বুঝে মজার ছলে বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য। আরাতকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রূপা নামের মেয়েটা মাহবুব ইসলামকে পূর্ব থেকে সব কিছু খুলে বলল, আর নিজেও এত কিছুর জন্য সরি বলল। মীরা হাসি মুখে আরাতের এক হাত টেনে মাহবুব ইসলামের সামনে নিয়ে গেল। তারপর হাসি মুখে নতুনভাবে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিল। এতক্ষণে সন্ধ্যাও এসে পড়েছে। আরাত পূর্বের ফাজলামোর জন্য মাহবুব ইসলামকে সরি